আপনি প্রার্থী, স্বতন্ত্র প্রার্থী। আসলে আপনি তো বিভিন্ন এলাকায় ঘুরছেন, আপনার অবস্থান কেমন? আপনার জয়ের বিষয়ে আপনি কতটুকু আশাবাদী? আমি তো আসলে 12 দিন ফিল্ডে থাকতে পারি নাই। আপিল মঞ্জুর হওয়ার পরে আবার জনগণের সাথে কাজ যোগাযোগ শুরু করছি। আমি ব্যাপক সাড়া পাচ্ছি এই কারণে যে নির্বাচনটাকে আমি জনগণের নির্বাচনে পরিণত করতে চাই। আমি জনগণের গণচাঁদায় নির্বাচন করছি এবং আমি ধরেন অধিকাংশ সময় আমি ইজি বাইকে চড়ে একেবারে গ্রামে গঞ্জের ভিতরে চলে যাচ্ছি এবং মানুষ এরকম একজন প্রার্থী খুঁজছিল। তারা বলছিল যে তারা সকলেই বলছে যে আমরা তো এবার মনে করছিলাম নির্বাচনে যাব না, ভোট দিতে যাব না। তা আপনি যেভাবে কথা বলছেন, যে ধরনের কথা বলছেন, কৃষকের অধিকারের কথা বলছেন, নারীর অধিকারের কথা বলছেন, শিশুর অধিকারের কথা বলছেন, প্রান্তিক জনগোষ্ঠীর অধিকারের কথা বলছেন, ফলে সেই কথা শুনে আমাদের মনে হচ্ছে আমরা এবার নির্বাচনে অংশগ্রহণ করব এবং আমরা নির্বাচনে ভোট কেন্দ্রে যেতে পারলে আপনাকে ভোট দেবো। এটি হচ্ছে আমার প্রাথমিক সাফল্য। স্বতন্ত্র প্রার্থী হিসেবে আপনার কোনো থ্রেট বা কোনো ভীতি আছে কিনা? স্বতন্ত্র প্রার্থী হিসাবে আমাকে এই পর্যন্ত কেউ ধরেন 12 দিন বাদ দিলে, আমি 30 দিন নামছি, তো 12 দিন বাদ দিলে প্রায় 20 দিন আমি ফিল্ডে আছি, এলাকায় আছি, ঘুরছি। কেউ আমাকে ব্যক্তি হিসাবে আমাকে কেউ ফোন করে কেউ কোনো কথা বলেনি। কিন্তু অনেক জায়গায় আমার যেটা মনে হচ্ছে যে অনেক জায়গায় একটু মানুষ একটু ভীত সন্ত্রস্ত, যে আমরা যদি ওপেন হই, আমরা যদি ভোট চাইতে নামি, তাহলে আমাদের নানা রকম মামলা হামলা হতে পারে। এখানে গোপালগঞ্জের অধিকাংশ লোক আওয়ামী লীগের রাজনীতির সাথে যুক্ত ছিল, বাস্তবতা যেটা, ফলে সেই রাজনীতির সূত্র ধরে তারা মামলা হামলার শিকার হতে পারে। অধিকাংশ মানুষ তো আর বিভিন্ন রকমের যে দোষ দেওয়া হয় সেই দোষগুলোর সাথে জড়িত না। কিছু নেতা হয়তো নানা রকম ত্রুটি বিচ্যুতি তাদের থাকতে পারে, কিন্তু সাধারণ মানুষ যারা ধরেন একজন ইউনিয়নের নেতা, একজন ওয়ার্ডের নেতা, তারা তো কোনো রকম এই ধরনের দোষ ত্রুটির সাথে যুক্ত না। তারাও ভীষণ ভীত সন্ত্রস্ত। যারা একটু নিরপেক্ষ, যারা একেবারেই দলীয় কর্মকাণ্ডের সাথে যুক্ত নাই, তারা অনেকেই, বিশেষ করে তরুণরা, তারা আমার সাথে থাকছে, কাজ করছে। যেখানে যাচ্ছি সেখানে কথাবার্তার মধ্যে আমি একটা পাই, তারা একটু ভয় পায়, তারা একটু আতঙ্কের মধ্যে আছে, যে আসলে প্রথমত মনে করে যে আদৌ নির্বাচনটা হবে কিনা, দ্বিতীয়ত মনে করে যে আমরা যদি আগের মতো নির্বাচনী কার্যক্রমে অংশগ্রহণ করি তাহলে আমাদের বিরুদ্ধে মামলা হতে পারে, নানা রকম হ্যারাসমেন্টের শিকার আমরা হতে পারি। এরকম কিছু বিষয় আছে, কিন্তু আমাকে কেউ ব্যক্তিগতভাবে কোনো হুমকি ধামকি দিচ্ছে এরকম কোনো ঘটনা এখনো পর্যন্ত হয়নি। এই যে বিষয়টি আপনি আজ করতে পারছেন, এটা ওভারকাম করার জন্য তাদের কি পরামর্শ দিচ্ছেন আপনি? আমি ওভারকাম করার জন্য আমি তো আসলে একেবারেই জনগণের শক্তিতে বিশ্বাস করি। আমি তাদেরকে বলছি যে জনগণ একবার একত্রিত হলে এই ধরনের হুমকি ধামকি মোকাবেলা করা যাবে, অন্য কোনোভাবে মোকাবেলা করা যাবে না। জনগণের যে শক্তি, বাংলাদেশের ইতিহাসে দেখেন কতগুলো ঘটনা ঘটেছে, সেই ঘটনা কিন্তু আমাদেরকে শিক্ষা দেয় যে জনগণের শক্তির কাছে সমস্ত অপশক্তি পরাজিত হয়। 1952 সালের ভাষা আন্দোলন, 1969 সালের গণঅভ্যুত্থান, 71 সালের মুক্তিযুদ্ধের কথা তো সব জায়গায় গিয়ে বলি। অত বড় একটা সুসজ্জিত বাহিনীর বিরুদ্ধে একেবারে নিরস্ত্র বাঙালি সংগঠিত হয়েছিল বলে, জেগে উঠেছিল বলেই তারা ওই বাহিনীকে পরাজিত করেছে, দেশকে স্বাধীন করেছে। আমাদের প্রতিটি কাজ আসলে জনগণের শক্তির উপর নির্ভর করে। জনগণের শক্তিকে যদি জাগাতে পারি তাহলেই এই নির্বাচনে আমি জয়লাভ করতে পারবো। এই নির্বাচনে আমার জয়লাভ নির্ভর করে জনগণের শক্তিকে জাগানোর উপর। নির্বাচিত হলে জনগণের জন্য কি করবেন? নির্বাচিত হলে জনগণের জন্য যেটা আমি করতে চাই, প্রথম কাজটি হবে যে এখানে কৃষকের জন্য কোনো কমিশন হয়। 12টি কমিশন হয়েছে বাংলাদেশে, কৃষকের জন্য কোনো কমিশন হয়। কৃষকের জন্য একটি স্থায়ী কমিশন এর জন্য আন্দোলন করব, দাবি করব। 2 হচ্ছে এখানে আমাদের জাতি গঠনের ক্ষেত্রে সবচাইতে গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে শিক্ষা ব্যবস্থাকে ঢেলে সাজানো। এই 12টা কমিশনের মধ্যে শিক্ষা কমিশনও হয়নি। এই জাতিকে রক্ষা করতে হলে, এই জাতিকে পৃথিবীর বুকে মাথা উঁচু করে দাঁড়াতে হলে একটা সত্যিকারের একটা শিক্ষা ব্যবস্থা যা মানুষ গঠন করতে পারে, সেই শিক্ষা ব্যবস্থার জন্য আমরা শিক্ষা কমিশনের দাবি করব, আন্দোলন করব। শিশুদের জন্য আমি কিছু কাজ করেছি। 23 জন শিশু গোপালগঞ্জে আটক হয়েছিল, সেটা চ্যালেঞ্জ করে মামলা করার পর ওই কাজ করতে গিয়ে আমি দেখেছি বাংলাদেশের শিশুদের জন্য বিভিন্ন প্রতিষ্ঠান আছে, কিন্তু তারা কাজ করছে না। সেইটা যেমন জাতীয় শিশু বোর্ড আছে একটা, কিন্তু সেটা প্রতি 6 মাসে তার মিটিং করার কথা, বিগত 12 বছরে সে একটা মিটিং করেছে।
শিশু আইন আছে কিন্তু শিশু বিধিমালা নাই। আমরা এই দুটো জিনিস করে এই ইনঅ্যাকশনটা চ্যালেঞ্জ করে আমরা হাইকোর্টে একটা রিট পিটিশন দায়ের করেছি। আমরা বলেছি শিশুর জীবনের বিকাশের উপর নির্ভর করে বাংলাদেশের ভবিষ্যৎ। শিশুই তো জাতির ভবিষ্যৎ। এই শিশু যদি বেড়ে না উঠতে পারে, ধরেন আমি একসময় শিশু ছিলাম, আমি যতটুকু পরিবেশ পেয়েছি সেই মূল্যবোধের উপর দাঁড়িয়ে তো আমি সংগ্রাম করছি। আমি যদি ওইভাবে বিকশিত হতে না পারতাম, আমার ভিতরে যদি ন্যায়বোধ, শুভ অশুভ চিন্তা, দেশপ্রেম এগুলো না থাকতো, তাহলে তো আমি আজকে এইভাবে কাজ করতে পারতাম না। তাহলে আমার মতন সেই শিশু বয়সে যদি সেই শিশুদের যদি আজকে তাদের জীবনমানের বিকাশ না ঘটানো যায়, বিশেষ করে শিশুরা বিভিন্নভাবে আসক্ত হয়ে পড়েছে। আমি যতটুকু জানতে পারছি, সংবাদ পাচ্ছি, গাঁজা, ভাং, ইভেন ইয়াবা ঢুকে গেছে। এখানে মোবাইলও তাদের একটা আসক্তির কারণ, নানা রকম পণ্য তারা দেখে। সেই জায়গার থেকে শিশুদেরকে বের করে আনা একটা সামাজিক আন্দোলন আমাদের তৈরি করার দরকার, এটা মনে করি। আর আমি নিজে যে জনগোষ্ঠীর মানুষ, সংখ্যালঘু বলি, প্রান্তিক বলি, আমি তো দলিত হরিজনদের জন্য কাজ করি, চা শ্রমিকদের জায়গায় যাই, আমি আদিবাসীদের জন্য কাজ করি। এই প্রান্তিক মানুষগুলোর জন্য আমি নিজে কিছু কাজ করেছি, হাইকোর্টে আবেদন করেছি যে তাদের বাংলাদেশের রাষ্ট্রীয় জীবনে তাদের মূল স্রোতধারায় ফিরিয়ে আনার জন্য রাষ্ট্রকে উদ্যোগ নিতে হবে। সেই মামলাটিও শোকজ নোটিশ হয়েছে, সরকারের বিরুদ্ধে কমিটি গঠনের নির্দেশ হয়েছে, সেটিও আমরা সঠিকভাবে পরিচালনা করতে পারলে একটা বড় কাজ হবে। রাষ্ট্রের কাছে আমাদের সবচাইতে গুরুত্বপূর্ণ যে কথাটি আমি এখন বলতে চাই, যে এই নির্বাচনটা কিন্তু বিগত 12টা জাতীয় সংসদ নির্বাচন থেকে আলাদা। এই নির্বাচনে যারা নির্বাচিত হবে তারা কিন্তু সংবিধান নিয়ে তুমুল বিতর্কে মেতে উঠবে। এই সংবিধানে এই যে বাংলাদেশের বহুত্ববাদী চরিত্র, এটা থাকবে কিনা, এই সংবিধানে সংখ্যালঘুর কী অধিকার থাকবে, আদিবাসীর কী অধিকার থাকবে, কৃষকের কী অধিকার থাকবে, নারীর কী অধিকার থাকবে, শিশুদের কী অধিকার থাকবে, শ্রমজীবী মানুষের কী অধিকার থাকবে, সেগুলো নিয়ে বিতর্ক হবে। এবং এই বিতর্কটা মেইন। আগে যেমন এমপিরা সব কিছু নিয়ন্ত্রণ করতো, চাল গম বরাদ্দ করতো, রাস্তাঘাটের বরাদ্দ তাদের হাতে, সব কিছু তাদের হাতে থাকতো, এমপিও ভুক্ত। এখন কিন্তু ক্ষমতার একটা বিকেন্দ্রীকরণ হচ্ছে, স্থানীয় সরকারের কাছে কিছু কাজ চলে যাবে, এই চাল গম বরাদ্দ, রাস্তাঘাট, এগুলো স্থানীয় সরকারের কাছে চলে যাবে। মূলত জাতীয় সংসদের কাছে থাকবে রাষ্ট্র পরিচালনার মূল নীতি, তারা রাষ্ট্র পরিচালনা করবে। তারা আর স্থানীয় এই কাজগুলো, যেটা এখানে আলোচনা আমি খুব কম দেখছি, এখানে যারা প্রার্থী, আমি তাদের প্রতি শ্রদ্ধা রেখে বলতে চাই, তাদের হয়তো কোনো রকম ইনফরমেশন গ্যাপও থাকতে পারে। তারা কিন্তু এখানে চাল গম বরাদ্দের কথা বলছে, রাস্তাঘাটের কথা বলছে, প্রতিষ্ঠানের কথা বলছে, কিন্তু এই জাতীয় সংসদে দাঁড়িয়ে তো প্রথম যে কাজটি হবে, প্রথম কাজ হবে সংবিধানের ব্যাপক সংস্কার। সেখানে এই সংবিধানে সংখ্যালঘু কমিশন থাকবে কিনা, ধর্মনিরপেক্ষতা থাকবে কিনা, আমাদের এই ভাষার প্রশ্নটা, এখানে বাংলা ভাষার বাইরেও অনেক ভাষাভাষী মানুষ আছে, তাদের কি হবে, এই নিয়ে এখানে নীতি নির্ধারিত হবে। এখানে রাষ্ট্র পরিচালনার মূল নীতি ঠিক হবে, এখানে মৌলিক অধিকার কি থাকবে সেটা ঠিক হবে। এখানে আমরা যেমন এই যে স্বতন্ত্র সদস্য হয়েছি, এই স্বতন্ত্র সদস্য হতে আমাদের 1% ভোটারের সমর্থন নিতে হয়েছে। আমরা কিন্তু অলরেডি একটি জনস্বার্থে একটি মামলা করে এসেছি এই অভিজ্ঞতা নিয়ে, সেটা পরবর্তীতে আমাদের শুনানি হবে। সেই মামলা আমরা বলেছি যে এটা তো একই আইনের ভিতরে দ্বৈত নীতি, কারণ ভোটটা হবে সম্পূর্ণ গোপন ব্যালটের ভিত্তিতে। এই যে 4 লাখ মানুষ এই আসনে ভোট দেবে, কে কাকে ভোট দেবে কেউ জানতে পারবে না, কিন্তু এইখানে 6 জন স্বতন্ত্র প্রার্থী, 4,24,000 ভোটার ভোট দিয়ে ফেলেছে, এটা তো সবাই জেনে গেছে। এইটা তো একই আইনের ভিতরে এই দ্বৈত নীতি আমরা চ্যালেঞ্জ করেছি। এবং সংবিধানের আর্টিকেল 66-এ সংসদ সদস্য হওয়ার যে যোগ্যতা সেটা বলা আছে, এটা তার বাইরে চলে গেছে। আরেকটা প্রশ্ন হচ্ছে, স্বাধীনতা পরবর্তী সময়ে